দেখুন, আপনার তথ্যসূত্র যদি সঠিক হয়, আপনার তথ্যসূত্র সঠিক ধরে নিয়েই আমি নিশ্চিতভাবেই বলবো, দেখুন লিপস অ্যান্ড বাউন্সের সিও তার যে ভূমিকা, ইডির এর আগে প্রেস রিলিজে লিপস অ্যান্ড বাউন্সের যে এই বিভিন্ন নিয়োগ দুর্নীতি, বিশেষ করে প্রাইমারির নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ভূমিকা, সেটা পরিষ্কার করে দেবে নিশ্চিতভাবে। সেই পরিষ্কার চিত্র তদন্তকারী সংস্থার সামনে উঠে আসবে এবং আমি চাইব দ্রুততার সঙ্গে তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করবে। এর আগের দিন আদালতে নির্দিষ্টভাবে সিবিআই যে নির্দেশ পেয়েছিলেন তার উপর ভিত্তি করে সিবিআই কিছু রিপোর্ট তারা অলরেডি ফাইল করেছেন। আগামী দিনে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে মামলাটি আবার আসবে। ওএমআর শিট রিলেটেড মামলা মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার আদালতে আসবে। ফলে এই সমস্ত মামলাগুলো নিশ্চিতভাবেই আমাদের সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দেবে যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে, আর অযোগ্য চাকরি প্রার্থীরা যারা চাকরি দিয়েছিলেন তারা প্রত্যেকে জেলে যাবেন। আমরা চাইছি এই তদন্তকারী সংস্থা দ্রুততার সঙ্গে তদন্ত সম্পূর্ণ করে এই দুটো ব্যবস্থাই হতে সাহায্য করুন। তার কারণ যেহেতু আমি পিটিশনার পক্ষের আইনজীবী, তাই নিশ্চিতভাবেই চাইব যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছেন, তার জায়গায় যে অযোগ্য চাকরি প্রাপকরা চাকরি করছেন ঘুষের বিনিময়ে, অর্থের বিনিময়ে, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তাদের চাকরি থেকে বের করে দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পেতে সুবিধা হবে। যেমন ওএমআর শিট ম্যানিপুলেশনের যে মামলা, সেখানে নির্দিষ্টভাবে আদালতে কিন্তু সিবিআই রিপোর্ট দাখিল করবে, সেই রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে সেই নির্দেশের উপর ভিত্তি করে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে সেই দিশা পাবো যাতে অযোগ্য চাকরি প্রার্থীরা যারা চাকরি পেয়েছেন তাদের জায়গায় যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। দাদা, ইডি যে দাবি করছে যে ফরেন্সিক রিপোর্টের সাথে মানে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর মিলে যাচ্ছে, এরপর কি, এরপরে তদন্তটা কোন দিকে এগোবে? তাহলে কি ইডির জালে আরও বড় বড় রাঘব বোয়ালরা ধরা পড়বে? নিশ্চিতভাবেই। দেখুন, ওই যে আপনি যদি ইডির প্রেস রিলিজটা দেখেন তাহলে দেখবেন সেখানে লিপস অ্যান্ড বাউন্স ছিল, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র সিও লিপস অ্যান্ড বাউন্সের নাম ছিল, আর এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ ছিল। এখন এই সিওর সাথে সিইওর কি কমিউনিকেশন হয়েছে আমি আদৌ জানি না, সেই কমিউনিকেশনে কণ্ঠস্বর রয়েছে কি না, বা কণ্ঠস্বর থাকলে কি ধরনের কণ্ঠস্বর রয়েছে, সেটি আদৌ কোনো কিছু এই তদন্তের জন্য সাহায্যকারী হবে কি না, সেটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থাকে তারাই বলতে পারবেন এবং এটা সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থার প্রেরোগেটিভ। তারাই একমাত্র এই তদন্তটি করেন, না আদালত তদন্ত করে, না পিটিশনাররা তদন্ত করে। এটা সম্পূর্ণভাবে তদন্তকারী সংস্থা তদন্ত করে এবং আদালতে টাইম, যেহেতু এটা কোর্ট মনিটর তদন্ত, তাই আদালতে টাইম টু টাইম রিপোর্ট দাখিল করবেন। আমরা বারবার আদালতকে জানিয়েছি আমাদের গ্রিভান্সের কথা, আদালত সেটা শোনার পরে আদালত বারবার নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন এই কাকুর কণ্ঠস্বরের নমুনা কি এমনি এমনি পাওয়া গেছে নাকি? আদালতের নির্দেশের ফলে, এবং তাও অত্যন্ত সন্তর্পণে দেওয়া একটি নির্দেশের ফলে তবেই এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছিল। এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছিল তো হাসপাতাল কর্তৃপক্ষ নিজে, যেখানে রাজ্য সরকার সাহায্য করে অপরাধীদের, রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলো সাহায্য করছে অপরাধীদের। তার কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সর্বোচ্চ বেনিফিশিয়ারি তিনি সর্বোচ্চ একজন মানুষ। তাই তার নির্দেশে এই পুরো বিষয়টি হচ্ছে, সকলেই বুঝতে পারছেন সে কে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন নির্বাচন কমিশনের কাছে অনেকেই তথ্য জানার অধিকার আইনে আবেদন জমা দিয়েছেন, সেই আরটিআইতে জানতে চাওয়া হয়েছে ইভিএম মেশিনের চিপ কোন কোম্পানিকে দিয়ে বসানো হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, কমিশন একেবারে পুতুলের মতো চলছে, কিছুই বলছে না, মুখই খুলছে না। কি বলবেন? আরটিআই যদি অ্যান্সার না দেয়, যে প্রথম দিন ওকালতি করতে আসে সেও জানে আরটিআই কীভাবে অ্যান্সার পেতে হয়। প্রথমে পাবলিক ইনফরমেশন অফিসারকে স্টেটের ক্ষেত্রে স্টেটে, তারপর সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রালের পাবলিক ইনফরমেশন সিপিআইও বা এসপিআইও যাই বলুন না কেন, তারপর ফার্স্ট অ্যাপিল করতে হয়, তারপরে স্টেট ইনফরমেশন কমিশন অর্থাৎ সেকেন্ড অ্যাপিল করতে হয়, তারপর হাইকোর্টে এসে মামলা করলেই যে কোনো তথ্য পেয়ে যাবেন, যদি না সেটা নির্দিষ্টভাবে সেই তথ্য না দেওয়ার কারণ থাকে তার কিছু তথ্যের এক্সেপশন আছে এবং সেটাও সেই যারা তথ্য প্রদানকারী
সংস্থা বা তথ্য প্রদানকারী যে অর্গানাইজেশন তাদেরকে কিন্তু সেটা জাস্টিফাই করতে হয়। নির্দিষ্টভাবে আরটিআই অ্যাক্টে প্রভিশন রয়েছে, করুন। কিন্তু যদি আপনি শুধুমাত্র দেখুন, আমি মনে করি কিছু জিনিস নিশ্চিতভাবেই সেটি ডিসক্লোজ করা যায় না। দেশের সিকিউরিটির ক্ষেত্রে যেটি থ্রেট, সেটি কি সিকিউরিটি সংক্রান্ত কোনো তথ্য, সেটি কি আরটিআই দেবে? না, দেবে না। সেই জন্য আরটিআই অ্যাক্টে তার নির্দিষ্ট প্রভিশনও রয়েছে, না দেওয়ারই প্রভিশন রয়েছে। কিন্তু সেটা যদি না হয় তাহলে নিশ্চিতভাবেই সেই তথ্য দিতে হবে। যেমন ধরুন একটি পরীক্ষা কন্ডাক্ট করা, ধরুন পিএসসি, সে কোন সংস্থার মাধ্যমে খাতা রিঅ্যাসেস করান, সেই তথ্য নিশ্চিতভাবে আরটিআই দেবেন না। কিন্তু সে কে কত মার্কস পেয়েছে সেই তথ্য তাকে দিতেই হবে। ফলে আপনাকে সেটা বুঝতে হবে। এবং যদি আরটিআই তার তথ্য পাওয়ার অধিকার আইনে বলা থাকে, তাহলে এই যে বললাম এই পদ্ধতিতে তিনি তথ্যের অধিকারের আইনের যে তথ্য অধিকার আইন, সেখানে সেই আইনের ইনভোক করে, আইনের প্রভিশন ইনভোক করে তিনি তথ্য পেতে পারেন। তার উত্তর অনেকেই পান। প্রতিদিন আমাদের চেম্বারে আসে, প্রতিদিন আমার চেম্বারে আসে লোকজন, হাজার হাজার লোক, তারা আরটিআই করছেন, তারা তথ্য পাচ্ছেন, তার উপর ভিত্তি করে মামলাও হচ্ছে, বিভিন্ন মামলা হচ্ছে। এই যে ধরুন এই যে দুর্নীতির মামলা, বেশিরভাগই তো আরটিআই করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে করা মামলা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইনগত প্রভিশন না জেনে থাকেন, তার দায় কি রাজ্যবাসী নেবে? তার দায় কি ভারতীয় জনগণ নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তিনি বলছেন, আমার ঘরও যা, জেলও তাই, কোনো যায় আসে না। আমি অনেক সংঘর্ষ করেছি, মার খেতে খেতে জিন্দা লাশ হয়ে বসে আছি। কাজে আমাকে ওরা কবে জেলে পাঠাবে সেই ভয়ে বসে থাকার পাত্রী আমি নই। জেলে গেলে বরং একটু বিশ্রাম পাবো। এদের যা অত্যাচার, তার থেকে জেলে যাওয়া অনেক ভালো। দেশের গণতন্ত্রটাকেই তো জেলে পাঠিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পেরেছেন যে, আর উনি তো দেখুন, যে যা করে সে তো জানে যে তাকে কোথায় যেতে হবে। দেখুন, আমি অনেক দিন আগে থেকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন জেলের বাইরে আছেন, এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্য, যে উনি জেলের বাইরে আছেন কার দয়ায়। ও তো অনেক দিন আগে জেলে যাওয়া কথা। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায়, ও কোন সেটিংয়ে ও এখনো পর্যন্ত জেলের বাইরে আছে? ও তো অনেক দিন আগে জেলে যাওয়ার কথা। শুধুমাত্র ওই ভাই করে, দিদি ভাই ডেকে, দাদা ডেকে জেলের বাইরে আছেন, সবাই বুঝতে পারছেন। উনি যা যা অপকর্ম এই রাজ্যে করেছেন, তার অনেক দিন আগে জেলে যাওয়ার কথা। উনি জেলের বাইরে এতদিন আছেন, এটাই সব থেকে বড় আশ্চর্যের বিষয়। উনি নিশ্চিতভাবেই উনি জেলে যাবেন, উনি সেটা বুঝতে পেরেছেন। উনি তো এখন ওনার জেল যাত্রাটাকে একটু ডিলে করছেন। উনি বুঝতে পেরেছেন উনি জেলে যাবেনই। আমি সেই জন্য বারবার বলি, তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতা। এক নেতা বর্তমানে অবস্থান করছে তৃণমূল কংগ্রেসে। একটা হচ্ছে যারা জেল থেকে ছাড়া পেয়েছে, এই যেমন ধরুন কুণাল, সুদীপ টাইপের নেতা। দ্বিতীয় হচ্ছে যারা জেলে অবস্থান করছে, যেমন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো নেতা, জীবন কৃষ্ণ সাহার মতো নেতা, বালুর মতো নেতা। আর যারা জেলের জন্য অপেক্ষা করছে, যার মধ্যে অগ্রণী নামটি হলো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। তো তৃণমূল কংগ্রেসের এই 3 ধরনের নেতা আপনি পাবেন, হয় জেলে অবস্থান করছেন, নাহলে জেল ফেরত, নাহলে জেলের জন্য অপেক্ষা করছেন। জেলের জন্য অপেক্ষারত মধ্যে সবথেকে অগ্রণী নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে জেলে যেতেই হবে, কিচ্ছু করার নেই।